ফিলিস্তিনিদের গাজায় হামাস বিরোধী বিক্ষোভ, চলে যাও বলে স্লোগান। হঠাৎ কেন হামাসের বিরুদ্ধে ক্ষেপল গাজাবাসী? কৃষ্ণ সাগরে নৌ যুদ্ধবিরতিতে একমত রাশিয়া ইউক্রেন, আমেরিকার মধ্যস্থতায় থেমে যাবে কি যুদ্ধ, কি বলছেন বিশ্লেষকরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। হঠাৎ করেই ফিলিস্তিনিদের গাজায় হামাস বিরোধী বিক্ষোভ করেছে শত শত মানুষ। গাজার ক্ষমতা থেকে হামাসের পদত্যাগের দাবি জানায় তারা। হামাস তুমি চলে যাও বলে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। বিধ্বস্ত গাজার উত্তরাঞ্চলের বিত লাহিয়া শহরের ভাঙা সড়কে নেমে হামাসের বিরুদ্ধে স্লোগান দেয় তারা। 2 মাস অস্ত্রবিরতির পর সম্প্রতি আবারও গাজায় নৃশংস হামলা শুরু করেছে ইসরায়েল। এরপরই উত্তর গাজায় এই বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভ নিয়ে হামাসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে হামাসপন্থী গ্রুপগুলো বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেছে। এদিকে গেল 24 ঘন্টায় বর্বর হামলা চালিয়ে অন্তত 38 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, সাময়িক যুদ্ধবিরতির পর গেল 18 মার্চ থেকে আবারও ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই পর্যন্ত নতুন করে অন্তত 1.5 লাখ ফিলিস্তিনি ভিটেমাটি হারিয়েছে। আমেরিকার মধ্যস্থতায় কয়েক দফা আলোচনার পর অবশেষে কৃষ্ণ সাগরে 2 দেশের নৌ হামলা বন্ধ এবং জ্বালানি অবকাঠামোয় আক্রমণ না চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া ও ইউক্রেন। 3 বছরের রক্তক্ষয়ী সংঘাত বন্ধে সৌদি আরবের রিয়াদে বসে এই বৈঠক। তবে রাশিয়া চায় খাদ্য ও সার রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, আর ইউক্রেন চায় নিজেদের নিরাপত্তার গ্যারান্টি। রাশিয়ার শর্ত ভাঙলে আমেরিকার কাছে নতুন নিষেধাজ্ঞা ও অস্ত্র চাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টাপাল্টি হামলার অভিযোগের মধ্যেই শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে সংশয়। শেষ পর্যন্ত থামবে কি যুদ্ধ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। কৃষ্ণ সাগরে 2 দেশের নৌযানে হামলা বন্ধ এবং একে অপরের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ না চালানোর বিষয়ে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া 3 দিনের আলোচনার পর আসলো এমন সিদ্ধান্ত। অনিশ্চয়তায় টালমাটাল মস্কো কিয়েভ সংঘাতের মাঝে এই সমঝোতা কার্যকর হলে অবসানের দিকে যেতে পারে 3 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ। কিন্তু এই চুক্তি কি আসলেই দীর্ঘস্থায়ী হবে? যুদ্ধবিরতি কার্যকর করতে একাধিক শর্ত দিয়েছে রাশিয়া। মস্কো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাদের খাদ্য ও সার রপ্তানির উপর থেকে চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে যুদ্ধবিরতি কার্যকর হবে না। এর পাশাপাশি রুশ ব্যাংকগুলোকে আন্তর্জাতিক সুইফট পেমেন্ট সিস্টেমে যুক্ত করা হবে বলে আশা করছে রাশিয়া। তবে কোনো সুনির্ধারিত প্রতিশ্রুতি না দিয়ে কৌশলী অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। সবকিছু পর্যালোচনার ইঙ্গিত দিয়ে দায় সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন রাশিয়ার মধ্যকার সংঘাতে চুক্তির রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব বিশাল। একদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার খাদ্য ও সার রপ্তানিতে সহায়তার আশ্বাস দিয়েছে, অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ার করেছেন, রাশিয়া চুক্তি লঙ্ঘন করলে তিনি ট্রাম্পের কাছে নিষেধাজ্ঞা ও অস্ত্র চাইবেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ আরও এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, কৃষ্ণ সাগরের পূর্বাংশ দিয়ে রুশ নৌযান চলাচল করলে বিষয়টিকে সমঝোতা লঙ্ঘন হিসাবে ধরা হবে এবং যে কোনো মূল্যে সেটি প্রতিহত করবে কিয়েভ। শান্তি চুক্তির বিষয়ে মস্কো রয়েছে সতর্ক অবস্থানে। জেলেনস্কিকে নির্দেশ দিলেই কেবল তিনি চুক্তি মানবেন, এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করলেও ইউক্রেন ও রাশিয়ার পরস্পরের প্রতি আস্থার অভাব প্রকট হওয়ার ফলে বেশ কঠিন হতে পারে সমঝোতা টিকিয়ে রাখা। যুদ্ধ শুরুর পর থেকে রুশ হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো। শীতের মৌসুমে বিদ্যুৎহীন দিন কাটিয়েছে দেশটির লাখো মানুষ। জাতিসংঘও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। এই সমঝোতা চুক্তিতে আস্থা রাখতে পারছে না ইউক্রেনের জনগণ। শান্তি সমঝোতা নিয়ে আলোচনা সমালোচনার মাঝেই উঠে আসছে পাল্টাপাল্টি হামলার খবর। রাশিয়া দাবি করেছে ইউক্রেন তাদের বেসামরিক জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইউক্রেন বলছে কুরস্কের রুশ সামরিক স্থাপনায় তাদের এক বিমান হামলায় নিহত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক রুশ সেনা। এমন মুখোমুখি অবস্থানের মধ্যে সমঝোতা টিকবে এই ব্যাপারে খুব একটা আশাবাদী নন আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ। তবে ফলাফল যাই হোক, কৃষ্ণ সাগরের দিকে এখন রয়েছে বিশ্ব রাজনীতির নজর।
হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। লোহিত সাগরে মার্কিন রণতরী বহরের সাথে ব্যাপক সংঘর্ষের দাবি করেছে ইয়েমেনি যোদ্ধারা। কয়েক ঘণ্টা পুরো জাহাজ বহরের সাথে লড়াই চলে বলে দাবি জানায় তারা। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। এদিকে একই সাথে ইসরায়েলের জাফা শহরে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায় ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব দিতে রেড সিতে মার্কিন যুদ্ধজাহাজ বহরের সাথে মুখোমুখি সংঘাতে জড়িয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী হুথি বাহিনী। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ২৬শে মার্চ এক বিবৃতিতে প্রতিরোধ বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, কয়েক ঘণ্টা ধরে পুরো জাহাজ বহরের সাথে যৌথভাবে লড়াই চালায় বাহিনীর নেভাল, মিসাইল ও ড্রোন ইউনিট। বিবৃতি দেওয়ার সময়ও সংঘর্ষ চলছিল বলে জানান তিনি। সারি বলেন, এই অভিযানের মূল লক্ষ্যবস্তু ছিল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। এই রণতরী ব্যবহার করেই ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে একের পর এক প্রাণঘাতী বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সে কারণেই অভিযানকালে এটিকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়। এছাড়া বহরে থাকা অন্যান্য যুদ্ধ জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করা হয় বলে জানান তিনি। ইয়েমেনে মার্কিন আগ্রাসনের জবাবেও ক্রমশ সংঘাত বেড়ে চলায় প্রতিরোধ বাহিনীর মিসাইল, ড্রোন ও নৌবাহিনী ইউনিট রেড সিতে শত্রু জাহাজগুলোর বিপরীতে একটি যৌথ অভিযান পরিচালনা করছে। এসবের মধ্যে অন্যতম প্রধান হল মার্কিন বিমানবাহী রণতরী ট্রুম্যান। এটি থেকেই আমাদের দেশে আগ্রাসন ও হামলা হচ্ছে। যোদ্ধারা কয়েক ঘণ্টা ধরে সফলতার সাথে মার্কিন নৌবহরকে মোকাবেলা করে। বিবৃতি দেওয়ার সময়ও সংঘাত চলমান। এদিকে গাজায় হামলা ও চলমান অবরোধের জবাবে একই দিনে ইসরায়েলের জাফা শহরে বেশ কিছু সামরিক স্থাপনাতেও সফল হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী। এসব হামলায় ব্যবহার করা হয় ড্রোন। গাজায় ফিলিস্তিনের নিষ্পেষিত জনগোষ্ঠীর সাথে সংহতি জানিয়ে ও তাদের প্রতি সমর্থনের অংশ হিসেবে দখলকৃত জাফায় ইসরায়েলি বাহিনীর একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। আল্লাহর রহমতে এসব হামলা সফল হয়েছে। আগামীতেও প্রতিরোধ গোষ্ঠী মার্কিন আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত জানিয়ে সারি বলেন, যুক্তরাষ্ট্র আবারও হামলা চালিয়ে উত্তেজনা বাড়ালে যোদ্ধারাও পাল্টা হামলা চালাবে ও চরম জবাব দেবে। একই সাথে ইসরায়েলকে গাজায় নৃশংসতা চালিয়ে যাওয়ার জন্য যথাযথ জবাব দেয়া হবে। চলতি মাসের শুরুর দিকে ইয়েমেনে মার্কিন বিমান হামলার পর থেকেই পাল্টা হামলা করে চলেছে প্রতিরোধ গোষ্ঠী। হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন অঞ্চলে একের পর এক বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ১৯ মার্চ এই বাহিনীকে নিশ্চিহ্ন করে দেয়ার হুঁশিয়ারি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রতিরোধ গোষ্ঠীর প্রধান ট্রাম্পের ওই হুঁশিয়ারিকে উড়িয়ে দিয়ে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। হিজল জুবাইর, বাংলা ভিশন। এদিকে ইয়েমেনের সানা শহরে আয়োজিত এক সম্মেলনে ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনীর অক্ষুণ্ণতা কামনা করে স্লোগান দিয়েছেন নেলসন ম্যান্ডেলার নাতি জুয়েল ভেলিল ম্যান্ডেলা। 4 দিনব্যাপী ওই সম্মেলনে ফিলিস্তিনের মুক্তির স্লোগান দিয়ে বক্তৃতা শুরু করেন তিনি। এদিন সম্মেলনের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জুয়েল ভেলিল ম্যান্ডেলা বলেন, তারা ইয়েমেনের মানুষের নিয়ে গর্বিত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। Viva Hamas, viva! Long live the undying spirit of the Yemeni people, long live! ইয়েমেনের সানা শহরে আয়োজিত এক সম্মেলনে ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী চিরজীবী হোক বলে স্লোগান দিয়েছেন নেলসন ম্যান্ডেলার নাতি জুয়েল ভেলিল ম্যান্ডেলা। এদিন সানায় ফিলিস্তিন জাতীয় কেন্দ্রিক ইস্যু শিরোনামে আয়োজিত ৩য় আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি আরও বলেন, লেবানন ও ফিলিস্তিনের পক্ষের অন্যান্য প্রতিরোধ বাহিনীগুলো চিরজীবী হোক। ম্যান্ডেলা বলেন, লেবাননের প্রতিরোধ বাহিনী অন্যান্যরা ফিলিস্তিনের জন্য লড়াই করছে, অতএব আগ্রাসন ও দখলদারিত্ব ফিলিস্তিনিদের দমিয়ে রাখতে পারবে না। যদিও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত এসব গোষ্ঠীগুলোকে বেশ কিছু দেশ যেমন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অন্যান্য দেশের পক্ষ থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে তাদের প্রতি অগাধ সমর্থন প্রকাশ করেছেন জুয়েল ভেলিল ম্যান্ডেলা। 4 দিনের এই সম্মেলনটি শুরু হয় 23 মার্চ। জুয়েল ভেলিল ম্যান্ডেলার এই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সম্প্রতি প্রকাশ করেছে রয়টার্স।
সম্মেলনে নেলসন ম্যান্ডেলার নাতি ও সাউথ আফ্রিকার পার্লামেন্ট সদস্য জুয়েল ভেলিল ম্যান্ডেলা তার বক্তৃতা শুরু করেন নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিনের মুক্তির স্লোগান দিয়ে। তিনি সম্মেলনের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সানায় উপস্থিত থেকে প্রকৃত বিশ্বাস ও অটুট শক্তির অনুভূতি বোঝার সুযোগ পাওয়া তার কাছে বেশ সম্মানের। তিনি আরও বলেন, তারা ইয়েমেনের মানুষদের নিয়ে গর্বিত ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনে একত্রিত হতে পেরে আনন্দিত। ম্যান্ডেলা আরও উল্লেখ করেন, এই আন্তর্জাতিক সম্মেলন ফিলিস্তিনের উল্লেখযোগ্য দিকগুলো সামনে নিয়ে এসেছে। তিনি বলেন, শত্রুর প্রচারণা মোকাবেলা করতে ও ফিলিস্তিনের পক্ষে শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন ও সংহতি গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। এদিন বিশ্বের সব সক্রিয় কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ম্যান্ডেলা বলেন, তারা যেন ফিলিস্তিনের পক্ষে তাদের প্রচেষ্টাকে আরও বৃদ্ধি করেন, পাশাপাশি ডিজিটাল ইন্তিফাদাকে আরও শক্তিশালী করে তোলেন ও শত্রুর মিডিয়া সিস্টেমগুলোর অপতৎপরতা জনসমক্ষে নিয়ে আসতে কাজ করেন। এছাড়া তিনি আরও বলেন, কোনো হুমকি বা ভয় দেখিয়ে সাউথ আফ্রিকাকে ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়ে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে মামলা প্রত্যাহার করতে বলা যাবে না। 2024 সালে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত একটি ইভেন্টে বক্তৃতা দেওয়ার জন্য ব্রিটেনে যাওয়ার অনুমতি পাননি ম্যান্ডেলা। এর পেছনে কারণ হিসেবে তার ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনীর প্রশংসা করার বিষয়কে সামনে আনা হয়। ম্যান্ডেলার যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড সফরে লন্ডন, ব্রিস্টল, শেফিল্ড, এডিনবার্গ ও গ্লাসগোতে বিভিন্ন ইভেন্টে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তার প্রথম ইভেন্টের জন্য নির্ধারিত ফ্লাইট বাতিল করতে হয়, কারণ তার ভিসা সময় মতো জারি হয়নি। গাজা ইসরায়েলের যুদ্ধ শুরুর পর ম্যান্ডেলা মন্তব্য করেছিলেন, তারা ফিলিস্তিনের প্রতিরোধের অধিকারকে সমর্থন করেন ও সমস্ত প্রতিরোধ গোষ্ঠীকে তাদের সংগ্রাম আরও তীব্র করার জন্য উৎসাহিত করেন। ইফাত জাহান, বাংলাভিশন। উস্কানিতে পা দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে দেশকে খাদের কিনারায় নিতে না চাইলে অবিলম্বে বিক্ষোভ সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কারাবন্দী মেয়র এক্রেম ইমামোগলুর সমর্থকরা। রাজধানীর আনকারায় এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোয়ান বিক্ষোভ সহিংসতার প্রসঙ্গ টেনে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেছেন, দেশ খুব স্পর্শকাতর একটি জায়গায় দাঁড়িয়ে আছে। এমন অবস্থায় সাধারণ কাণ্ডজ্ঞান কাজে লাগাতে হবে, ধৈর্য ধরতে হবে, সংযম দেখাতে হবে। বোকার মতো সস্তা রাজনীতির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। সতর্ক করে এরদোয়ান বলেছেন, রাজপথে আতঙ্কের পরিবেশ তৈরি করলে দেশ এমন দশায় পড়বে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না। এদিকে টানা সপ্তম দিনের মতো আঙ্কারা, ইস্তাম্বুল সহ ছোট বড় বিভিন্ন শহরে বিক্ষোভ জারি রেখেছেন কারাবন্দী এক্রেমের দল, সিএইচপির কর্মী আর সমর্থকরা। পুলিশের বাধায় অব্যাহত আছে সংঘর্ষ। ধরপাকড়ে গ্রেফতারের সংখ্যা এরই মধ্যে 1,500 ছাড়িয়েছে। ইস্তাম্বুলে বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে এক্রেমের মুক্তি ছাড়া এই বিক্ষোভ থামবে না। এক্রেমের সাথে কারাগারে দেখা করেছেন সিএইচপির শীর্ষ নেতা গুজগুর ওজেল। প্রায় 2 ঘন্টা কথা বলেছেন তারা। যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ায় বড় রদবদলের নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্দেশ অমান্যকারী রাজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ট্রাম্পের এই নির্বাহী আদেশ কার্যকর হলে যুক্তরাষ্ট্রের ভোট দিতে গেলে নাগরিকত্বের নথিপত্র দেখানো বাধ্যতামূলক হবে। ওই আদেশে বলা হয়েছে, নির্বাচনে মৌলিক ও প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। সরকারি এজেন্সিগুলোকে এখন নির্বাচনী কর্মকর্তাদের সাথে ফেডারেল ডাটা ভাগ করতে হবে। যারা মার্কিন নাগরিক নন তাদের যাতে নির্বাচন কমিশন সহজে চিহ্নিত করতে পারে সেজন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। এর আওতায় রাজ্যগুলিকে ভোটার তালিকা সরবরাহ আর নির্বাচন সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব রাজ্য এই নির্দেশ মানবে না, সরকারি বরাদ্দ না দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও হুমকি কতটুকু কাজে আসবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো নির্বাচনী বিধি নির্ধারণের নিজের অধিকার রয়েছে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে সোচ্চার। পবিত্র রমজান মাস কেবল একটি নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকার জন্য নয়, আল্লাহর প্রতি আনুগত্য ও তার রেজামন্দি লাভের চেষ্টা শেখায় মাহে রমজান। বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য অনুসরণ করেই মাসটিকে কাটিয়ে থাকেন স্থানীয় মুসলমানরা। কোথাও সাহরির আগে কামান দাগান, কোথাও ইফতারের ঐতিহ্যবাহী খাবারের সমারোহ, আর কোথাও চলে রাতভর মসজিদে ইবাদতে মশগুল থাকার অপূর্ব দৃশ্য। এমন সব বৈচিত্র্যময় আয়োজন হয়ে ওঠে এই মাসের একটি অবিচ্ছেদ্য অংশ। রমজান নিয়ে ধারাবাহিক আয়োজন, দেশে দেশে রমজান। এবারের পর্বে ফিলিপাইন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ ফিলিপাইন।
প্রায় 12 লাখ মুসলিম জনসংখ্যার দেশটিতে ইসলাম এসেছে আরব বণিকদের হাত ধরে। মুসলিম সংখ্যালঘু ফিলিপিনে ধর্ম পালনে অবারিত স্বাধীনতা না থাকলেও মুসলমানদের কাছে মাহে রমজান এক অনুপ্রেরণার মাস। বিশ্বের অন্যান্য দেশের মতো এখানে পবিত্র রমজান আসে সিয়াম সাধনার বার্তা নিয়ে। পাঙ্গত বা মিষ্টি নারকেলের দুধে ভেজানো কলা দিয়ে রোজা ভাঙেন ফিলিপিনো মুসলমানরা। মাছের ডিমের খাবার বুদি বা পুঘা ইফতার টেবিলের অন্যতম প্রিয় খাবার। ইফতারে প্রায় প্রতিটি ঘরেই খাওয়া হয় মচমচে ভাজা মুরগির সাথে ক্যারামেল, জলপাই ও প্রচুর পরিমাণে মশলা দিয়ে রান্না করা ভাত, কাগিকিত। বেগুনি, মিষ্টি আলু ও কাঁঠাল দিয়ে তৈরি স্টু, সিন্দোল এখানে বেশ প্রিয় আইটেম। নারকেলের দুধের সাথে আদা, রসুন, মরিচ ও বিভিন্ন মশলা দিয়ে রান্না করা মুরগির পদ, চিকেন পিয়া পরান এর আছে বেশ কদর। ফিলিপিনো দস্তরখানে কখনো থাকে গরুর মাংস, নারকেলের দুধ, গালাঙ্গাল এবং লেমন গ্রাস দিয়ে রান্না করা আইটেম রেন্ডাং। ইফতারে দেখা মেলে পোড়া নারকেল দিয়ে তৈরি টিউলা স্যুপ। রমজান এলে ফিলিপিনো মুসলমানরা দল বেঁধে তারাবির নামাজ আদায় করেন। সাহরির সময় একদল মানুষ সবাইকে জাগিয়ে দেয়। মসজিদগুলো সেজে ওঠে বাহারি আলোকসজ্জায়। 1500 শতকের আগে ফিলিপাইনে ছিল মুসলমানদের আধিপত্য। একসময় শেষ হয় তাদের সোনালী যুগ। কালের পরিক্রমায় পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক। নানা সংকটের মধ্যেও সিয়াম সাধনায় রমজান উদযাপন করেন ফিলিপাইনের মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক অনন্য ঐতিহ্য, ফাতি মসজিদ। এটি শুধু ধর্মীয় উপাসনার স্থানই নয়, বরং উসমানী সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। ঐতিহাসিক এই স্থাপত্য কীর্তি কিভাবে সময়ের পরিক্রমায় এক মিলনস্থলে পরিণত হয়েছে, তাই থাকছে দেশে দেশে মসজিদের আজকের পর্বে। ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে অবস্থিত ফাতি মসজিদ একটি ঐতিহ্যবাহী ইসলামী স্থাপত্যের চমৎকার নিদর্শন। এই মসজিদটির নাম ইতিহাসের পাতায় গৌরবের সাথে জড়িয়ে আছে, কারণ এটি শুধুমাত্র ধর্মীয় আরাধনার স্থান হিসেবেই নয়, বরং উসমানী সাম্রাজ্যের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক হিসেবেও বিবেচিত। ফাতি মসজিদটি শহরের ঐতিহাসিক কেন্দ্রে অবস্থিত, যেখানে প্রাচীন এবং আধুনিকতার মিশেল প্রতিফলিত হয়েছে। এর অবস্থান এমন একটি স্থানে যেখানে প্রাচীন ইস্তাম্বুলের সুরভি, সৌন্দর্য এবং ধর্মীয় গুরুত্ব একত্রে মিলিত হয়েছে। মসজিদটির ইতিহাসে এক অনন্য অধ্যায় রয়েছে। নির্মাণ কাজ শুরু হয় ওসমানী সুলতান ফাতিহের নামে, যিনি নিজেই ইস্তাম্বুল বিজয় করে একটি নতুন যুগের সূচনা করেন। ঐতিহাসিক নথিপত্রে উল্লেখ করা হয়েছে যে এই মসজিদটি নির্মাণের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল। নির্মাণ শিল্পীরা প্রাচীন ঐতিহ্য ও আধুনিক নির্মাণ কলার সমন্বয়ে এই স্থানকে এমনভাবে তৈরি করেন যা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। ফাতি মসজিদটি নির্মাণের সময় থেকে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কেন্দ্রে পরিণত হয়েছে এবং এই মসজিদে বারবার ধর্মীয় মিলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থাপত্যের দিক থেকে ফাতি মসজিদটি একটি অনন্য উদাহরণ। এর অভ্যন্তরে প্রচুর নকশা ও কারুকাজ রয়েছে, যা উসমানী স্থাপত্যকলার সূক্ষ্মতা প্রকাশ করে। মসজিদটির ছাদ ও গম্বুজের নকশায় ঐতিহাসিক প্রাচীনতার ছোঁয়া দেখা যায়। মসজিদের প্রাঙ্গণে বিশাল আকাশছোঁয়া গম্বুজ এবং সূক্ষ্ম নকশায় শোভিত মিনারগুলি তার স্থাপত্য সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করে। অভ্যন্তরীণ স্থানে প্রাকৃতিক আলো ও ছায়া এমন সমন্বয় ঘটানো হয়েছে যা দর্শনার্থীদের মনে এক অদ্ভুত শান্তি এবং প্রশান্তির অনুভূতি সৃষ্টি করে। এই মসজিদটি একটি বৃহৎ মিলনস্থল হিসেবে নির্মাণ করা হয়েছে, যেখানে শত শত মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থানই নয়, বরং এটি ইস্তাম্বুলের সংস্কৃতি এবং ঐতিহাসিক মেলবন্ধনের এক উজ্জ্বল নিদর্শন। এখানে সময়ের প্রভাবে নানা সংস্কৃতির মিশেলে এক অনন্য শৈল্পিকতা ও ঐতিহ্যের সমাহার দেখা যায়। এটাই ইস্তাম্বুলের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরে, যা আজকের দিনে মানুষের মনে এক গভীর আস্থার অনুভূতি ও গর্বের সঞ্চার করে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।